পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে বিরোধের জেরে লালচাঁদ সোহাগকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সোহাগ হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। কোনো সভ্য দেশে এমনটা ঘটতে পারে না। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন। আমরা কথা বলবো তার সাথে। জনাব নূর খান লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। পুরান ঢাকায় যেই ঘটনাটি ঘটেছে এই ব্যাপারে আপনিও নিশ্চয়ই অবগত এবং খুবই দুঃখজনক একটি ঘটনা। মানবাধিকার কর্মী হিসেবে আসলে আপনার কি মনে হচ্ছে? আমরা যেরকম সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যটা শুনলাম যে সরকার বা সরকারি দলের কোনো ব্যক্তি বা কেউ সম্পৃক্ত না, সরকার তার নিজের অবস্থান বুঝিয়েছে যে মব জাস্টিস বরদাস্ত করা হবে না। শুধু এতটুকুতেই কি আসলে সরকারের দায় সম্পন্ন হয়ে যায় কিনা? এখানে পুলিশের যেই নিষ্ক্রিয়তা, আইন শৃঙ্খলা বাহিনীর যে নিষ্ক্রিয়তা, সেটি আসলে কোথাও ফুটে উঠছে কিনা আপনি কি মনে করছেন? দেখেন, শুধুমাত্র এই মানে নীতি নির্ধারকদের তরফ থেকে এইটুক বক্তব্য দিয়ে কিন্তু আসলে বর্তমান পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব না। গত বুধবার দিন যে ঘটনাটি পুরান ঢাকায় ঘটেছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে, এতটা নিষ্ঠুর বর্বরতার ঘটনা আমরা সাম্প্রতিককালে কিন্তু দেখিনি। পিটিয়ে মানে পাথর দিয়ে তারপর লাশের উপরে উল্লাস করা, এই যে একটা অবস্থা, তার মানে কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ততটুকু অবনতি হয়েছে যেটার সুযোগে দুর্বৃত্তরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। এবং দুর্ভাগ্যজনক যে কখনো কখনো রাষ্ট্রের নীতি নির্ধারকদের কেউ এই মব সন্ত্রাসকে নানাভাবে ব্যাখ্যায়িত করার চেষ্টা করেন, বয়ান দেওয়ার চেষ্টা করেন, যেগুলি প্রকারান্তরে এই ধরনের ঘটনাকে আরো উস্কে দেওয়ার শামিল। একটু যদি বলেন যে এই ধরনের মব জাস্টিস আমরা যেটা আসলে বিগত বেশ কিছুদিন ধরে দেখে আসছি এবং গত 6 মাসে আমি যদি ভুল না করি 181টি মব জাস্টিস ঘটেছে, যেখানে 89 জন মারা গেছে। সেই জায়গা থেকে আসলে এটা নিবারণ করার কি উপায়? শুধু কি আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, রাজনৈতিক দলের কোনো ধরনের দায়বদ্ধতার জায়গা আছে কিনা বা সংশোধনের জায়গা আছে কিনা, কি মনে করছেন? প্রথম হচ্ছে যে পরিসংখ্যানটি বললেন সেটির সাথে একমত, তার একটু হেরফের হতে পারে কিন্তু সংখ্যাগত দিকে কিন্তু যে বর্বরতা, সেখানে কোনো হেরফের নেই। এবং এই ধরনের ঘটনার সাথে কোনো না কোনো ভাবে অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা আমরা দেখতে পাই। কখনো বেশিরভাগ ঘটনায় একই রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে, নির্মমতার ঘটনা ঘটছে। শুধুমাত্র সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে আমরা এইখান থেকে পার পাবো না যদি কিনা রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আসে, রাজনীতিতে আদর্শিক জায়গাটা তৈরি না হয়। এই আমরা সাম্প্রতিককালে দেখেছি বৃহত্তম রাজনৈতিক দলের অনেক নেতা কর্মীকে প্রকাশ্যে সাসপেন্ড করা বা বহিষ্কার করার মতো ঘটনা আমরা দেখেছি। পরবর্তীতে তাদের কেউ কেউ আবার রাজনীতিতে ফিরেও গেছেন। কিন্তু এইভাবে তো এত বড় ঘটনাকে সামাল দেওয়া যাবে না। এই ঘটনাকে সামাল দিতে হলে রাজনৈতিক কালচারে পরিবর্তন আনতে হবে, দলের ভিতরে আলাপ আলোচনার সুযোগ তৈরি করতে হবে, আদর্শিক প্রচার চালাতে হবে, তাহলেই কেবলমাত্র এই ধরনের অবস্থার উন্নতি ঘটবে। মনে রাখতে হবে যে গত 15-16 বছর স্বৈর শাসনের যে একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করেছি, সেটি কিন্তু রাজনীতির কালচারের ভিতর প্রবেশ করেছে। এটা শুধুমাত্র স্বৈরাচারের যে একাই ধারক বাহক এটা মনে হচ্ছে না। সাম্প্রতিককালে আমরা বিশেষ করে বর্তমান যারা ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছে, সেই ছাত্র জনতার অনেকের মুখের যে বয়ান আমরা লক্ষ্য করছি, যেটা প্রকারান্তরে গণতন্ত্রের পরিবেশকে ক্ষুণ্ণ করে। এবং এই ধরনের জনাব লিটন, আপনি কি একটু পরিষ্কার করবেন যে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে 5 আগস্টের পর থেকে যেই মব জাস্টিসগুলো হচ্ছে লাগাতার হয়েই যাচ্ছে, সেখানে আসলে সাধারণ মানুষও দেখা যাচ্ছে যে রাস্তায় সাধারণ মানুষের সামনে হচ্ছে, একজনকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, মা ছেলে এবং ঢাকার বাইরে মা ছেলে এবং মেয়েকে মেরে ফেলা হলো, এগুলো তো সাধারণ মানুষের সামনে। তাহলে সামাজিক অবক্ষয়ের জায়গাটা তৈরি হয়েছে কিনা? মানে সাধারণ মানুষের কি করণীয় এখান থেকে? দেখেন, গত 15-16 বছরে কিন্তু সাধারণ মানুষের ভিতরে এমন একটি ভয়ার্থ পরিবেশ তৈরি করা হয়েছে, যেই ভয়ার্থ পরিবেশকে কাটিয়ে তারা যে সাহস দেখাবে সেই জায়গাটি কিন্তু এখনো ফিরে আসেনি।
ফলে 15 বছর আগেও যখন একজন ছাত্রীকে রাস্তায় কোপানো হলো তখনও কিন্তু মানুষ দাঁড়িয়ে দেখেছে, সামনে প্রতিরোধ করেনি। আজকেও একই ঘটনা ঘটছে। তার মানে সমাজে এমন ধরনের অস্থিরতা বিরাজ করছে, সমাজে এমন ধরনের ভয়ার্থ অবস্থা তৈরি গত 15-16 বছর ধরে তৈরি আছে, যেটা এখনো বহমান। এবং এই দিক থেকে ফিরে যেতে হলে রাজনৈতিক বয়ান স্পষ্ট হতে হবে এবং এর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর আসলে নিষ্ক্রিয়তা কোনোভাবে আপনি দেখছেন কিনা? 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত সেই বিশ্বজিৎ হত্যাকাণ্ড থেকে শুরু করে সোহাগ হত্যাকাণ্ড, এই যে সময়টা আইন শৃঙ্খলা বাহিনীর ল্যাকিংস গুলো আপনি কোথায় দেখছেন? কি করণীয় তাদের? এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা ঘাটতি, এটা খুবই স্পষ্ট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো যে ঘুরে দাঁড়িয়েছে সেটা মনে করার কোনো কারণ নেই। কারণ এখন পর্যন্ত রাষ্ট্রের তরফ থেকে বা রাজনৈতিক দলের তরফ থেকে এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আস্থা থাকবে, তারা আশ্বস্ত হবে এবং তারা এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে গেলে যাতে তাদেরকে সাহস দেওয়া হয়, তাদের অনুমোদন দেওয়া হয়। সর্বক্ষেত্রে এক ধরনের ভীতিকর অবস্থা বিরাজ করছে যে আমি এটি প্রতিরোধ করতে যদি আমার এখন প্রয়োজন হয় গুলি ব্যবহার করা বা প্রয়োজন হয় শক্তি প্রয়োগ করার, সেই জায়গাটিতে পরবর্তীতে এটি নিয়ে কোনো প্রশ্ন আসবে কিনা, এই ধরনের একটি ভীতিকর পরিস্থিতিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যক্রম চালাচ্ছে এবং সেই জায়গায় এক ধরনের শৈথিল্যতা তো অবশ্যই আছে। জনাব লিজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সোহাগ হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের কেউই প্রধান আসামি করা হয়নি। কৌশলে 3 জনকে বাদ দেওয়া হয়েছে আসামির তালিকা থেকে, এমন অভিযোগ করেছে যুবদল। আর বিএনপি নেতারা বলছেন পরিকল্পিতভাবে তাদের দলের নামে অপপ্রচার চালানো হচ্ছে। একদিকে নির্বাচনের প্রস্তুতির কথা হচ্ছে, অন্যদিকে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগের তীর যখন যুবদলের দিকে, তখন নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেন দেশকে অস্থিতিশীল করতে সরকারের ছত্রছায়ায় তৎপর একটি মহল। এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসাবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই। মামলার এজাহারে খুনের সাথে সরাসরি সম্পৃক্ত 3 জন খুনিকে পুলিশ কৌশলে বাদ দিয়ে নিরপরাধ 3 জনকে আসামি করেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার কথা বলার পরই দেশে সংকট তৈরির জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। যখন প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন, তখন এই হত্যাকাণ্ড আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। রাজধানীর উত্তরা এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এই যে হৃদয় বিদারক যে ঘটনা, এর সাথে রাজনীতির কি সম্পর্ক? কিছু রাজনৈতিক দল এটাকে বিএনপির সাথে কালার করার, রং চং দেওয়ার চেষ্টা করছে। তো ওই ঘটনার সাথে বিএনপি কোথায় জড়িত দল হিসাবে? এদিকে রাজশাহীতে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন নির্বাচন নিয়ে আর কোনো টালবাহানা দেখতে চায় না বিএনপি। সেই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব কি? মূল দায়িত্ব হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনা। শেখ হাসিনা সরকারের পতন হলেও দেশে গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র শেষ হয়নি, তাই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এমন অভিযোগ করেছেন তারেক রহমান। রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল আয়োজিত এক মতবিনিময় সভায় লন্ডন থেকে যুক্ত হয়ে এই মন্তব্য করেন তারেক রহমান। মব সৃষ্টিকারীদের গ্রেপ্তার করা হচ্ছে না, তাই এতে সরকারের প্রচ্ছন্ন মদদ আছে কিনা এমন প্রশ্নও তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রশাসনের মধ্যে এখনো বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে। যেহেতু প্রশাসনের মধ্যে বিভিন্ন জায়গায় এখনো বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে, কাজেই সেই ভূত
এবং বর্তমানে নতুন কোনো ভূত যদি থাকে, তারা কি ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন সবাইকে হতে হবে। যদি আমরা সচেতন না হই, এই দেশকে টিকিয়ে রাখা মুশকিল হবে। বাংলাদেশ রাষ্ট্রকে ইনসাফের ভিত্তিতে গড়ে তোলা হবে। নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুর 1টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি আরও বলেন, যেসব শহীদ রক্ত দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানো হয়েছে, চাঁদাবাজদের তাড়াতেও কোনো সমস্যা হবে না বলে এনসিপি নেতা জানান। এ সময় কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাক্তার তসনিম জারা, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব সহ প্রায় 1.5 শতাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আবারও আমরা শহীদ মিনারে আসছি, আপনাদের সাথে দেখা হবে। আপনারা দলে ঢাকা আসুন, চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে, পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে আমরা নতুন করে ইশতেহার দিব এবং আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করব। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মণ্ডল। সৈকত, এনসিপির যে আজকের কর্মসূচি, সেটি সর্বশেষ কি কর্মসূচি আছে এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। জি, আসলে এনসিপির যে নেতৃবৃন্দ তারা কিন্তু সাতক্ষীরা থেকে বাগেরহাটের কাটাখালী হয়ে রামপাল ফয়লায় কিন্তু অবস্থান করে একটি সংক্ষিপ্ত পথসভা করেছে। সেখান থেকে কিন্তু তারা আসলে বাগেরহাটের উদ্দেশ্যে, আমরা শুনেছি কিছুক্ষণ আগে তারা বাগেরহাটের উদ্দেশ্যে আসলে রওনা দিয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু বাগেরহাটে কিন্তু তাদের নেতাকর্মীরা ও বাগেরহাটের যে স্থানীয় সাধারণ যে জনগণ রয়েছে তারা কিন্তু আসলে উৎসবমুখর ভাবেই কিন্তু আসছে। তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু আসতে শুরু করেছে। আসলে তাদের উদ্দেশ্যে তাদের যে কথা, তাদের কথাগুলো শোনার জন্য কিন্তু তারা আসতে শুরু করেছে। আজ কিন্তু আসলে এই সফরের মূল উদ্দেশ্য কিন্তু তাদের সাধারণ মানুষের অভিযোগ, অভিজ্ঞতা ও প্রত্যাশা সরাসরি তাদের মুখ থেকে শুনবে বা তাদের ইচ্ছাগুলো তারা জানবে। এই মানুষের মুখোমুখি হতে হবে, এই ধারণা থেকে কিন্তু আসলে তারা কিন্তু বাগেরহাটের জুলাই পদযাত্রা করতে আসছেন। এখান থেকে কিন্তু আসলে তারা এখান থেকে কিন্তু তারা সাতক্ষীরার উদ্দেশ্যে আসলে রওনা দিবে, মানে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিবে বলে জানিয়েছে কিন্তু এখানকার যারা নেতাকর্মীরা আছে। আমরা যদি একটু কথা বলি স্থানীয় নেতাকর্মীদের সাথে যে আসলে তাদের অভিব্যক্তি কেমন রয়েছে। জি, ধন্যবাদ। আমি বাগেরহাট জাতীয় পার্টির প্রতিনিধি হিসেবে বলছি। তো আমাদের অধীর আগ্রহে আছি আমাদের বীর সেনাদের, যারা জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে এবং যাদেরকে আল্লাহ পাক জীবিত রেখেছে, তাদের আমরা আজকে কাছে পাবো, সেই আগ্রহের সাথে আমরা বসে আছি এবং আরো হাজার হাজার জনগণ অধিক আগ্রহে আছে। বাগেরহাট জেলা সর্বজনসাধারণ আমরা আশা করতেছি ওনাদের কাছ থেকে, ওনাদেরকে দোয়া প্রার্থী দেওয়ার জন্য অনেক মুরব্বীরা হাজির হয়েছে। যেমনটি শুনছিলেন, আমরা যদি আরেকজনের কাছে যদি একটু শুনি যে তাদের আসলে আকাঙ্ক্ষা বা কি রয়েছে। বর্তমানে বাগেরহাট অনেক লোক হচ্ছে এনসিপির আগমন উপলক্ষে, কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে তারা কিন্তু এখন আসা পৌঁছে নেই। আসলে কিন্তু জনগণ জায়গা দিতে অনেক কষ্ট হবে এবং তাদের প্রতি আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে তারা যে পথযাত্রা করছে তাদের জন্য আমাদের শুভকামনা রবে। যেমনটি শুনছিলেন, তারা কিন্তু এখানে জুলাই পদযাত্রা করে কিন্তু তারা কিন্তু পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিবে। এই ছিল বাগেরহাট থেকে সদস্য সৈকত মণ্ডল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তথ্য সংগ্রহে থাকুন, পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন দলটির মহাসচিব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সংস্কার দিয়েই বিএনপির জন্ম। 1975 সালে পট পরিবর্তনের পরে একদলীয় শাসন ব্যবস্থা থেকে
বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। আপনার সমস্ত পত্রপত্রিকা বন্ধ ছিল, সংবাদ মাধ্যম বন্ধ ছিল, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদ মাধ্যমকে মুক্ত করে দিয়েছিলেন, মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দিয়েছিলেন, একই সঙ্গে অর্থনীতিকেও মুক্ত করেছিলেন। আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘ 9 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং পরবর্তীকালে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ পার্লামেন্টারি সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। তিনি মেয়েদের লেখাপড়ার জন্য ক্লাস 12 পর্যন্ত যে একটা ব্যবস্থা করে দেওয়া তা করেছিলেন অনেকগুলো সংস্কারের মধ্য দিয়ে। এবং উনি আমাদের দেশের খালেদা জিয়াই এই দেশে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছিলেন। এগুলো ছিল রাজনৈতিক সংস্কার। অর্থনৈতিক সংস্কার ছিল বিশাল একটা বদ্ধ অর্থনীতিকে আপনার একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার অর্থনীতি এবং একটা ইমার্জিং টাইগার হিসেবে চিহ্নিত করবার অর্থনীতি পরিণত করেছিলেন আমাদের এই নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া, আর শুরুটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সংস্কার তো আমাদের। আর বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধ করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া 2016 সালে এবং ভিশন ফর 2030 তিনি দিয়েছিলেন সেই সংস্কারগুলোকে নিয়েই। আবার আমরা বিএনপি অন্যান্য দলগুলোর সঙ্গে নিয়ে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের টানা 2 দিন বৃষ্টি না থাকায় একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করেছে ফেনীর ক্ষতিগ্রস্ত এলাকা। ফুলগাজী, পরশুরাম আর ছাগলনাইয়ায় পানি কমেছে, তবে এখনো ক্ষয়ক্ষতির চিত্র পুরোপুরি স্পষ্ট হয়নি। মুহুরী নদীর বাঁধ ভাঙার যেই ক্ষত, সেই ক্ষত নয়, স্থায়ী সমাধান চান এলাকাবাসী। টানা 2 দিন আকাশে বৃষ্টি না থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে ফেনীর বন্যা দুর্গত এলাকায়। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম থেকে পানি নেমে গেছে। মানুষ ব্যস্ত, ঘর গোছানোয় রোদে দেওয়া হয়েছে ভিজে যাওয়া বিছানা, বালিশ আর আসবাব। নিচ্ছিদ্র ছিল যে জনজীবন, এখন আবার শুরু হয়েছে যানবাহন চলাচল, জমে উঠেছে হাটবাজার। রাতের 12টায় হতো বাচ্চা কথা বাঁচাবার কথা সন্দেহ ছিল না, 1 মিনিটের মধ্যে ঘরের হাজিরা করে গেছে। আজকে প্রত্যেকটা রাস্তা ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা পুকুরের মাছ নিয়ে গেছে, খামারিদের গরু এবং মৎস্য এবং মোরগ সবগুলাই ধ্বংস হয়ে। তবে মুহুরী নদীর ভাঙা বাঁধের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সময় লাগবে। ক্ষতিগ্রস্তদের দাবি, দ্রুত বাঁধ মেরামতের পাশাপাশি চাই স্থায়ী সমাধান। টান দিলেন, টান এত দিবেলা খাইলো, কিন্তু ঘরগুলো হেরা তৈরি করতে পারবে না। সরকার থেকে যদি এটা কিছু সহযোগিতা পায়, এটা হলো সর্বোচ্চ উত্তম। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে দেখেন তিনি, কথা বলেন দুর্গতদের সঙ্গে। রোদ উঠেছে, পানি নামছে, তবে ক্ষয়ক্ষতির হিসেব এখনো চলছে। ক্ষতিগ্রস্তদের চাওয়া কেবল আপৎকালীন সুরক্ষা নয়, চাই স্থায়ী সমাধান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহের ভুইয়া। তাহের, ফেনীর বর্তমান অবস্থা কি? প্রশাসন আসলে কি ধরনের উদ্যোগ নিয়েছে? সাধারণ মানুষের বক্তব্য জানাবেন। আমরা সারাদিন বিগত কয়েকদিন আমরা এখানে কাজ করেছি। আসলে বৃষ্টি কমার সদস্য গত 2 দিন বৃষ্টি না হওয়াতে মানে মানুষের মাঝে আছে, কিন্তু মানুষের দুর্যোগ হয়েছিল সেটা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। আমি পানি উন্নয়ন বোর্ডে এখানে রয়েছি যে এই কারণেই যে সিজনের পানি ফেনীবাসীকে সর্বোচ্চ ভাসিয়ে নিয়ে যায়। সেই সিজনের পানি থেকে রেহাই পাওয়ার জন্য বহু আগেই মুহুরী, তেজুয়া, কিরোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাড়তি হয়েছিল। এই বাড়তি ছিল 122 কিলোমিটার। গত বছর 24 ভয়াবহ বন্যা, পাশাপাশি এদেশের 21 বন্যায় প্রায় 123টি স্থানে ভাঙন হয়েছে। তাহলে 122 কিলোমিটার যে বাঁধে 123টি স্থানে ভাঙা, প্রতি কিলোমিটারেই একবার নিয়েছে। এই ভাঙন মেরামতের জন্য বছরের পর বছর বহু টাকা বরাদ্দ হয়, কিন্তু সে টাকা লোফাট হয়ে যায়। এই কারণেই বাঁধের স্থায়ী সমাধান হয় না। এই কারণে নদী পাড়ের মানুষ, আমরা কিছু দেখেছি, জেনেছি, নদী পাড়ের মানুষের একটাই দাবি যে আমরা যখন বন্যা আসে
যখন বর্ষাকাল আসে তখন আমাদের বিপুল বাসে নিয়ে যায়, আমরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিই এবং কিছু কিছু ক্ষেত্রে প্রশাসন থেকে আমাদের জন্য সহযোগিতা আছে। আমরা এই সহযোগিতা কত বছর যাবত নেব? আমাদের সাজানো গোছানো সংসার সব প্রশ্ন করে নিয়ে যায়। তাহের, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাজ্যের লন্ডনের লাইট রুম আর্ট সেন্টারে শুরু হয়েছে ডাইনোসরের ব্যতিক্রমী প্রদর্শনী, যেখানে অ্যাপল টিভি প্লাসের জনপ্রিয় ডকু সিরিজ প্রিহিস্টোরিক প্ল্যানেট এখন রূপ নিয়েছে এক ভিন্ন অভিজ্ঞতায়। ডাইনোসরের বিশাল পদচিহ্ন এবার পড়ল আধুনিক লন্ডনে। অ্যাপল টিভির প্লাসের এমি মনোনীত জনপ্রিয় ডকু সিরিজ প্রিহিস্টোরিক প্ল্যানেট এখন আর শুধু পর্দায় নয়, বাস্তব হয়ে হাজির লন্ডনের লাইট রুম আর্ট সেন্টারে। প্রিহিস্টোরিক প্ল্যানেট ডিসকভারিং ডাইনোসরস নামের এই প্রদর্শনী এক অভিনব 360 ডিগ্রি ইমার্সিভ শো, যার মধ্য দিয়ে দর্শনার্থীরা সরাসরি চলে যাবে 66 মিলিয়ন বছর আগে ডাইনোসরের রাজত্বে, যা চলবে 2রা নভেম্বর পর্যন্ত। এই প্রদর্শনীতে আধুনিক সিজিআই প্রযুক্তির ছোঁয়ায় বড় পর্দায় দেখা মিলবে বিশাল আকৃতির ডাইনোসরের শিকার, সাঁতার কাটা, রোমাঞ্চ আর যুদ্ধের রোমহর্ষক দৃশ্য। শুধু দেখা নয়, এখানে ডাইনোসরের পাশেই দাঁড়িয়ে বোঝা যাবে তাদের আসল উচ্চতা আর হুমকির মাত্রাও। এটা এমন এক অভিজ্ঞতা যা টিভিতে কখনো সম্ভব নয়। দর্শকরা এখানে ডাইনোসরের পাশে দাঁড়িয়ে বুঝতে পারবেন এরা কতটা ভয়ঙ্কর, রোমাঞ্চকর আর কতটা বিশাল। একদিকে চোখ ধাঁধানো দৃশ্য, আরেকদিকে কানে বাজবে অ্যাডভেঞ্চার সিনেমার মতো ব্যাকগ্রাউন্ড, যা নিয়ে যাবে দর্শনার্থীদের হৃদয় কাঁপানো ডাইনোসরের ফ্যান্টাসিতে। লন্ডনের এই ডাইনোসর প্রদর্শনী যেন এক চলন্ত টাইম মেশিন, যেখানে ইতিহাস আর আধুনিকতা মিশেছে এক নিখুঁত মহাকাব্যে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।